আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। সিরিয়ান বিরোধী গোষ্ঠীগুলো 2024 সালের 8 ডিসেম্বর 61 বছর বয়সী বাথ শাসনকে উৎখাত করে। 2011 সালে আরব বসন্তের প্রেক্ষিতে যে আন্দোলনের সূচনা হয় কিংবা সে আন্দোলনকে দমন করতে গিয়ে যেভাবে গৃহযুদ্ধের সূত্রপাত হয়, দীর্ঘ 13 বছর তা অব্যাহত থাকার পর অবশেষে আসাদের পতনের মধ্য দিয়ে তা সমাপ্ত হয়। সিরিয়ার জনগণের বেশিরভাগই প্রাথমিকভাবে আসাদের পতন এবং আহমেদ আল শারার নেতৃত্বকে স্বাগত জানায়। তবে কিছু আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি তাৎক্ষণিকভাবে সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের উপায় খুঁজতে শুরু করে। হুট করেই চলতি মাসের শুরু থেকে সিরিয়ায় দেশ জুড়ে নতুন করে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন শুরু হয়। আরও জানব এবারের প্রতিবেদনে। আল শারার নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই দুটো চ্যালেঞ্জ এই সরকারকে মোকাবেলা করতে হয়। প্রথমটি হল ইসরায়েলের নিরবিচ্ছিন্ন আক্রমণ। ইসরায়েলের সহিংস আক্রমণ দেখে মনেই হতো যে তারা বোধহয় আসাদের পতনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল। যতদিন আসাদ ক্ষমতায় ছিল ততদিন ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কায় সিরিয়ায় কোনো হামলা চালানোর সাহস ইসরায়েল পায়নি। কিন্তু আসাদের পতনের পর থেকেই তারা সিরিয়ার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে গোলান হাইটস সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বোমাবর্ষণ ও বিমান হামলা শুরু করে। সর্বশেষ গোলান হাইটস সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে বলে জানা গেছে। ইসরায়েল এখনও পর্যন্ত তার দখলদারিত্ব ধরে রেখেছে এবং সেখানে তাদের সেনাদের উপস্থিতি থাকবে বলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আল শারা বিষয়টি অনুধাবন করতে পারলেও তিনি তেমন কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না, কারণ ইসরায়েলের শক্তিমত্তার কাছে সিরিয়ার সামরিক বাহিনী খুবই দুর্বল। তাছাড়া অভ্যন্তরীণ ইস্যুগুলোতে অগ্রাধিকার দেওয়াকেও তিনি তার মসনদ টিকে রাখার জন্য জরুরি মনে করছেন, আর ইসরায়েল ঠিক এই সুযোগটাই নিচ্ছে। সিরিয়ার নতুন সরকার দ্বিতীয় যে চ্যালেঞ্জের মুখে পড়ে তা হল বাইরের বিভিন্ন খেলোয়াড় সিরিয়ার বিভিন্ন জনগোষ্ঠী, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্ররোচিত করার মাধ্যমে দেশটিতে একটি অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির প্রয়াস চালায়। সিরিয়ার 4টি প্রধান জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে। এগুলো হল খ্রিস্টান, কুর্দি, দুরুজ এবং আলাউই সম্প্রদায়। যদিও খ্রিস্টানরা কোনো নির্দিষ্ট অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ নয়, বাকি 3টি সংখ্যালঘু গোষ্ঠী বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। এর মধ্যে দ্রুজ সম্প্রদায় দক্ষিণ পূর্ব অঞ্চলে বসবাস করে, কুর্দিরা উত্তর পূর্বে এবং আলাউই আরবেরা সুন্নি মুসলমানদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু এবং তারা উত্তর পশ্চিম সিরিয়ায় বসবাস করে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। যদিও এই ভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ঐতিহাসিক কোনো বিরোধ বা শত্রুতা নেই, কিন্তু এরপরও বাইরের কিছু স্টেক হোল্ডার সংখ্যালঘুদের একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে চাইছে। দুরুজ, কুর্দি এবং আলাউই আরবরা বহিরাগত শক্তিগুলোর জন্য সম্ভাব্য লক্ষ্য, যারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। তবে কুর্দিরা, যারা বৃহত্তম অনারব কিন্তু জাতিগত সংখ্যালঘু এবং মূলত সুন্নি মুসলিম, তারা নতুন সরকারের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ান সরকার সোমবার পিকেকের সিরিয়ান শাখা ওয়াইপিজির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি হল ওয়াইপিজি বাহিনীকে সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমত অবস্থায় বহিরাগত শক্তিগুলো, বিশেষ করে যারা কুর্দিদের সরকার বিরোধীভাবে সংগঠিত করে সিরিয়াকে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে, এখন তাদের দৃষ্টি অন্য সংখ্যালঘু গোষ্ঠীগুলোর দিকে, বিশেষ করে দ্রুজ ও আলাউই আরবদের উপর ফোকাস নির্ধারণ করেছে। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রথম লক্ষ্য হল দ্রুজ সম্প্রদায়, যা সিরিয়ার উল্লেখিত জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে ছোট। দ্রুজ জনগণ রাজনৈতিকভাবে 2টি শিবিরে বিভক্ত। লেইদ বালুশের নেতৃত্বাধীন বৃহত্তর এবং ঐতিহ্যগত গ্রুপগুলো দামেস্ক সরকারের সাথে থাকতে চায় এবং তারা যে কোনো মূল্যে দেশের আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করার পক্ষে। অন্যদিকে শেখ হিজরির নেতৃত্বাধীন দ্রুজ সম্প্রদায়ের ছোট একটি গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবি তুলেছে। ইসরায়েল এবং কিছু পশ্চিমা দেশ এই ধর্মীয় গোষ্ঠীকে দামেস্ক ভিত্তিক সিরিয়ান সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল ঘোষণা করেছে যে তারা সিরিয়ার দ্রুজ জনগণের নিরাপত্তা রক্ষা করবে এবং তাদের গ্যারান্টর হিসেবে কাজ করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তারা সিরিয়ান সেনাবাহিনীকে দারা, সুয়েইদা এবং কুনিত্রার মতো দুরুজ সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে প্রবেশ করতে দেবে না। পাশাপাশি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ওয়াইপিজি এবং দুরুজ গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। মূলত ইসরায়েল যুক্তরাষ্ট্র আসলে সিরিয়াকে অশান্ত করতে চাইছে দুরুজদের মাধ্যমে। নেতানিয়াহু সরকার সিরিয়ার দুরুজদের হাতে রাখার জন্য বিশেষ আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা বরাদ্দ করেছে। আর সর্বশেষ সিরিয়ার দুরুজদেরকে বিশেষ ব্যবস্থাপনায় দুদিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলের ভূখণ্ডে থাকা দুরুজ সম্প্রদায়ের তীর্থস্থানগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এসবই করা হচ্ছে দুরুজ সম্প্রদায়ের উপর ইসরায়েলি প্রভাব বিস্তারের জন্য, যার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়ার অখণ্ডতা বিনষ্ট করা এবং সিরিয়ার ক্ষমতাসীনদের বিরুদ্ধে উস্কে দেয়া। অন্যদিকে আলাউইরা মূলত ইরানের সমর্থন পেয়ে আসছে, যা কয়েক দশক ধরে আসাদের নেতৃত্বাধীন বাথ শাসনের প্রধান সমর্থক। সিরিয়ার আসাদ পতনে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ইরান নতুন সরকারের বিরুদ্ধে আলাউইদের ব্যবহারের চেষ্টা করছে। অন্তত এমনটাই অভিযোগ পশ্চিমা দেশগুলোর। আসাদ শাসনের যে অনুগত সশস্ত্র ক্যাডারেরা এখনও আছে, তারা আবারও আসাদের সমর্থনে কিছু সরকারি ঘাঁটিতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সারার নেতৃত্বাধীন সরকারি বাহিনী এবং তাদের মিত্রবাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করে। দুর্ভাগ্যবশত এই সংঘাতের নির্দিষ্ট লক্ষ্যবস্তু গোষ্ঠীগুলোর পাশাপাশি অনেক নিরপরাধ মানুষও নিহত হয়। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্যমতে সহিংসতায় অন্তত 642 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ রয়েছেন, যাদের অনেকে তরুণ ও যুবক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তার্তুসে 3 দিনে আলাউই সম্প্রদায়ের অন্তত 745 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংঘাতে বাশারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন 148 জন। নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন প্রায় 125 জন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা সহিংসতার জন্য আগের সরকারের বাহিনীর মধ্যে এখনও যারা বাশারের অনুগত রয়েছেন তাদের দায়ী করছেন। পাশাপাশি সাধারণ নাগরিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। শারা বলেছেন, এখনও আসাদ বাহিনীর যারা টিকে আছে তাদেরকে আমরা সহ্য করব না। তাদের সামনে কেবল একটি পথই খোলা আছে, আর তা হল অবিলম্বে আইনের কাছে আত্মসমর্পণ করা। দুরুজ এবং আলাউই কেন্দ্রিক এ দুটো তৎপরতা দেখিয়ে দিয়েছে যে সিরিয়ায় সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংগঠিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হবে। তাই যত দ্রুত সংখ্যালঘুরা এই বাস্তবতা উপলব্ধি করবে, ততটাই দ্রুত দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনায় নিলে এটি স্পষ্ট যে এই বিষয়গুলো তুরস্কের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত, কেননা এগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক সন্ত্রাসবাদ নির্মূলের প্রচেষ্টা চালাচ্ছে আর কিছু শক্তিশালী মহল নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করছে। এখানে লক্ষণীয় বিষয় হলো, বাইরের শক্তিগুলো সিরিয়ার আলাউইদের মতো তুরস্কের আলাউইদেরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। এর পেছনেও বহিঃশক্তিগুলোর দুরভিসন্ধি রয়েছে। যদি তুরস্ক আঞ্চলিক দেশগুলোতে পিকেকে ও ওয়াইপিজি সন্ত্রাসের অবসান ঘটাতে সফল হয়, তবে বিদেশি শক্তিগুলো কুর্দি ইস্যুর পরিবর্তে অন্য কোনো ইস্যু তুলে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবে। তুরস্কে কুর্দি সমস্যার সমাধান ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নতুন প্রক্রিয়ার অংশ হিসেবে আঙ্কারা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করেছে। এই লক্ষ্যে 2010 সালের মার্চে প্রতিষ্ঠিত আঞ্চলিক সংহতি প্ল্যাটফর্ম পুনরুজ্জীবিত করেছে এবং গত সপ্তাহে 5টি রাষ্ট্র তথা তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাকের অংশগ্রহণে একটি নিরাপত্তা বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন কিছু আঞ্চলিক শক্তি সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। দ্রুজ ও আলাউইদের ফের খেপিয়ে তোলা হয়েছে, যাতে তুরস্কের উদ্যোগে প্রতিষ্ঠিত আঞ্চলিক স্থিতিশীলতা অক্ষ গঠিত হতে না পারে। সব পক্ষই সিরিয়ায় তুরস্কের প্রভাবশালী ভূমিকা সম্পর্কে সচেতন। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্ক দেশটিকে বিশৃঙ্খলার দিকে যেতে দিতে আগ্রহী নয়। এই বাস্তবতায় মনে হচ্ছে তুরস্ক সিরিয়ার দ্বিস্তর বিশিষ্ট নীতি অনুসরণ করছে।
প্রথমত, এটি নতুন সরকারকে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতায় সহায়তা করবে। এজন্য আঙ্কারা নতুন সরকারকে সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর প্রতি অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণের জন্য উৎসাহিত করবে, অর্থাৎ কোনো জাতিগত বা ধর্মীয় গোষ্ঠী সিরিয়ান সরকারের দ্বারা বঞ্চিত হবে না। দ্বিতীয়ত, তুরস্ক কিছু আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিশালী বিধ্বংসী হস্তক্ষেপ প্রতিরোধ করবে, অর্থাৎ তুরস্ক অন্যান্য রাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তুরস্ক নতুন সিরিয়ান সরকারের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্ক জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে সিরিয়ার নতুন সরকারকে অন্তর্ভুক্ত করার পথ সুগম করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।